মাত্র 700 টাকায় ঢাকা থেকে এই শিয়ালদা স্টেশন পর্যন্ত আপনি কীভাবে আসবেন খুবই অল্প সময়ে সবথেকে আরামদায়কভাবে, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। বাসা থেকে পায়ে হেঁটে রওনা দিয়ে দিলাম কাকুলির উদ্দেশ্যে। বনানীর কাকুলি থেকে একটা লোকাল বাস চেপে চলে যাব কমলাপুর রেলওয়ে স্টেশনে। যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আপনারা হয়তোবা এই ভিডিওতে দেখবেন শুধুমাত্র শিয়ালদা স্টেশন পর্যন্ত, কিন্তু আমি যাব হচ্ছে দিল্লি পর্যন্ত। এই কাকুলি থেকে কমলাপুর যেতে আমার খরচ পড়েছে মাত্র 10 টাকা। তো যেহেতু আমি খরচ বাঁচাবো, যার জন্য আমি লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করব। ওকে, ওই জায়গা থেকে বাসে চলে আসলাম কমলাপুর। তো কমলাপুরে আসতে কিন্তু মোটামুটি ওই জায়গা থেকে বেশ সময় লাগছে। আমি বনানী থেকে আসছি। তো এই জায়গায় আসার আগে আপনি একটু চিন্তা করে আসবেন, কারণ আপনার হাতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসবেন। যদি আপনার হাতে সময় বেশি থাকে তাহলে আরও বেশি সময় নিয়ে আসতে পারলে আরও বেশি ভালো হয়, কারণ জ্যামের কারণে হয়তো আপনি ট্রেন মিস করে ফেলতে পারেন। আমি অলমোস্ট 1 থেকে 1.5 ঘন্টা আগে স্টেশনে চলে আসছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি ডিটেইলে লিখে দিব ঢাকা থেকে কলকাতা পর্যন্ত 700 টাকা যাওয়ার জন্য আপনাকে কোন জায়গা থেকে কত টাকা খরচ হয় এবং কিভাবে যাবেন সেটা তো ভিডিওতে অলরেডি দেখতেই পারবেন। আর কোন জায়গা থেকে যাওয়ার জন্য কত টাকা লাগে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব, যাতে করে আপনারা বুঝতে সহজ হয় এবং আপনার সাথে কোনো প্রতারণা না হয়। এয়ারপোর্ট কিংবা উত্তরা থেকে যারা আসবেন, এই কমলাপুর আসবেন, তাদেরকে একটা নিনজা টেকনিক যে কমলাপুর একটা সহজ হয়েছে, সেটা হচ্ছে যে অনেকে হয়তো জানেন, এয়ারপোর্ট স্টেশনটা থেকে কিন্তু আপনি চাইলে যে কোনো ট্রেনে উঠে এই কমলাপুর আসতে পারবেন এবং 20 থেকে 25 মিনিটে ভালো সুন্দরভাবে কিন্তু আপনি এই কমলাপুর চলে আসতে পারবেন। তো এই ট্রিক্সটা আপনি কাজে লাগাতে পারেন যদি না জেনে থাকেন, তাহলে অপেক্ষার সময় যেন খাটে না। আমি মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা আগে স্টেশনে চলে আসি এবং এতক্ষণ অপেক্ষা করি। এই হচ্ছে সামনে বেনাপোল এক্সপ্রেস। তো আমি যে কাজটা করছি এটা হচ্ছে যে আমি অনেক দূরে বসেছিলাম, ওই জায়গায় 3 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলাম। তো ওই জায়গায় বসে থেকে ভাবছি যে ওই জায়গা থেকে সার্ভে, এবং যেই মনিটরটা ছিল ওইটা তো স্ট্যাটাস দেখাচ্ছিল না যে কয়টা বাজে সার্ভে। বাট ওই জায়গায় যখন আমি হেল্প ডেস্কে জিজ্ঞেস করলাম, তখন বলতেছে যে একটু পরে তো ট্রেন ছেড়ে দিবে। ওই জায়গায় ট্রেন, এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। যারা এই ট্রেন দিয়ে যাবেন তারা হচ্ছে ডিরেক্টলি আপনি এই 8 নম্বর প্ল্যাটফর্মে চলে আসবেন, তাহলে এই জায়গা থেকে আপনি ইজিলি এই ট্রেনে উঠে পড়তে পারবেন। কিন্তু আমি এক্স্যাক্টলি শিওর না যে এই ট্রেনটা কি সবসময় এই জায়গা থেকেই ছাড়ে কিনা, একটু শিওর হয়ে নেবেন। আমি জানি না এই রুটে এই ট্রেনটা কতদিন যাবত চলতেছে, বাট এই ট্রেনটা দেখে একদমই নতুন চকচকা মনে হচ্ছে, এবং এক্সপিরিয়েন্স কেমন হয় এটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এটাতে এখন ওটা যাক, দেখা যাক কী অবস্থা। মোটামুটি 400 টাকার মতো ছিল, 450 টাকা এরকম একটা প্রাইস ছিল। বাট এখন কিন্তু এটার প্রাইস বেড়ে মোটামুটি 620 টাকা হয়ে গেছে। আপনি যদি অনলাইনে কাটেন তাহলে কিন্তু 620 টাকায় টিকিট পাবেন। ট্রেন কিন্তু মোটামুটি ঠিক টাইমে ছেড়েছে, মাত্র 10 মিনিট লেট করছে। 45-এ ছাড়ার কথা এবং এটা 55-এ ছাড়ছে। মোটামুটি ঠিক টাইমে বলা চলে, কারণ 2 ঘন্টা লেট করা থেকে 10 মিনিট লেট করে ছেড়ে দিচ্ছে, এটা অনেক ভালো। এই হচ্ছে অবস্থা। ট্রেন যাচ্ছে খুবই স্লো, বোঝা যাচ্ছে না। অ্যান্ড দেখা যাক এই যাত্রা কেমন হয়, এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই রুটে এই ট্রেনটা কিন্তু একদমই নতুন। এই নতুন হওয়ার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ট্রেনে সকল কিছুই জকজকা চকচকা ছিল এবং ওয়াশরুমটাও মোটামুটি ক্লিন ছিল। যদিও কিনা একদম বেশি ক্লিন বলা চলে না, বাট মোটামুটি অন্যান্য ট্রেন থেকে অনেকটাই ক্লিন ছিল। আর এই ট্রেনের ইন্টেরিয়রের কথা যদি বলি, তাহলে অন্যান্য ট্রেন যেরকম ঠিক সেরকমই ছিল এটা। আর আমাদের সকালটা হয় হচ্ছে যশোরে, এবং যশোরের বাহিরের সৌন্দর্য দেখতে দেখতেই এই যশোরের সকালটা আমার কাটে। আর যশোর আমার কাছে বরাবরই স্পেশাল, কারণ হচ্ছে খেজুর গাছগুলা যশোরের অনেক বেশি সুন্দর। আর আমি যেই সময়টাতে গেলাম সেই সময়ে দেখতে পারলাম যে প্রত্যেকটা খেজুর গাছেই খেজুর ধরে আসে, এবং খেজুরগুলা লাল টকটকা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই যশোরের এত খেজুর গাছ দেখে আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে সামনের শীতে অবশ্যই যশোর ঘুরে আসা দরকার, এবং আপনাদের সাথে যশোরের ব্লগ অবশ্যই দিব। এবং যশোরে একটা শীত কাটাতে পারলে আশা করা যায় যে অনেক বেশি ভালো লাগবে। গুড মর্নিং ফ্রম যশোর। এই ট্রেনটা হচ্ছে যে এখন হচ্ছে 6:45 বাজে। এই ট্রেনটা, এই যে আমার পিছিয়ে যে এই ট্রেনটা দিয়ে আসলাম আজকে, তো এই ট্রেনটা হচ্ছে 7:20-এ থাকার কথা হচ্ছে বেনাপোলে, বাট এই ট্রেনটা এখনও হচ্ছে যে যশোর ঘোরাফেরা করতেছে। তার বুঝতে পারতেছেন যে এই ট্রেনটা মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেট করে ফেলবে। গতকাল রাতে যখন আমরা পদ্মা সেতু পার হই, ঢাকা থেকে কমলাপুর থেকে পদ্মা সেতুতে আসতে মোটামুটি সময় লাগছিল 35 মিনিট। আমি তো ভাবছিলাম যে খুব ফাস্ট যাচ্ছে, অলমোস্ট 100 কিলোমিটার গতিতে যাচ্ছিল। তো দেখা যায় যে আস্তে আস্তে এটা স্লো হয়ে আসতেছিল এবং কিছুক্ষণ পর থামতেছিল। লাস্টে হচ্ছে যেটা হচ্ছে রাজবাড়ি স্টেশনটার মধ্যে রাতে অনেক সময় লেট করে ফেলে, এবং ওই জায়গা থেকে লেট করার পরবর্তীতে আমি নিজেও ঘুমিয়ে যাই। ঘুমিয়ে যাওয়ার পরে ওঠার পরে দেখলাম যে এটা এখনও যশোর আসে নাই। তো বুঝতে পারতেছেন এই ট্রেনটা মোটামুটি অনেক সময় লেট করেছে, এবং এই যশোর জংশনে আসার পর এটার এখন ইঞ্জিন চেঞ্জ করতেছে। এই জায়গায় হচ্ছে এটার ইঞ্জিন ছিল। তো দেখা যাক এটা বেনাপুল যাইতে আসলে কয়টা বাজে, তাহলে এই এক্স্যাক্ট আপডেটটা আপনি পাবেন। তো
ওকে, এটা 7:10-এ আসার কথা ছিল এই জায়গায় এই ট্রেনটা, কিন্তু এটা 7:40-এ, তার মানে হচ্ছে এটা অলমোস্ট 30 মিনিটের মতো লেট করছে। বাট 30 মিনিট লেট আমাদের দেখে ট্রেনটা মানাই করে। এখন এই জায়গা থেকে একটা অটো ধরে হচ্ছে চলে যাবো ইমিগ্রেশন, এবং ইমিগ্রেশনে গিয়ে দেখো ওই জায়গায় কী কী প্রসেস আছে সব কিছু শেয়ার করবো। ট্রেন থেকে নামার পরই এই জায়গায় আপনি অনেক অটো রিক্সা পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ইমিগ্রেশন পর্যন্ত যেতে পারবেন, যেটার একজ্যাক্ট ভাড়াটা হচ্ছে 10 টাকা। যদিও কিনা আপনার কাছে 20 টাকা বলা হবে, বাট এটা 10 টাকা থেকে 20 টাকার বেশি কখনোই হবে না। আপনি আপনার মতো করে দামাদামি করে তারপর আপনি এই জায়গায় যেতে পারেন, কারণ রেল স্টেশন থেকে আপনি ইমিগ্রেশন পর্যন্ত এই ধরনের অটো দিয়ে যেতে পারবেন। এই ধরনের অটোর ভাড়া হচ্ছে এই জায়গায় 10 টাকা নেবে, যদিও কিনা 20 টাকা বলার ট্রাই করবে। 20 টাকা এই যে আজকে 20 টাকা বলতেছে, বাট এটার ভাড়া কিন্তু 10 টাকায় নেবে। তো আপনি 10 টাকা দিয়ে ইমিগ্রেশনে যেতে পারবেন, এবং ইমিগ্রেশনে গিয়ে কী করতে হবে সেটা এখন দেখাবো। এই পিছনে এই জায়গায় হচ্ছে অটো এনে আমাদেরকে নামিয়ে দিল, এবং এই যে দেখেন যে আমার ঠিক পিছনে এই জায়গাটা দিয়ে হচ্ছে যে আমাদের ইমিগ্রেশন ক্রস করতে হবে। এবং এই জায়গায় দেখতে পাবেন যে অনেকগুলো বাসের স্টেশন রয়েছে, যারা বাস দিয়ে আসবেন তারা এই জায়গায় এসে নামতে পারবে। তো দেখা যাক ইমিগ্রেশনের দিকে যাই, তার আগে একটু নাস্তা করা দরকার, বাট আশেপাশে কোনো হোটেল খুঁজে পাচ্ছি না। দেখা খুব পাই কিনা, যদি পাই তাহলে নাস্তার কাজটা সেরে নিতে হবে, দেন আমরা ইমিগ্রেশন ক্রস করবো। এদিকে হচ্ছে আপনাদেরকে 1054 টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হবে। এই জায়গায় হচ্ছে যে তারা আছে, তো তারা হেল্প করবে। এই জায়গায় আপনি পাসপোর্ট রেডি করে রাখলাম, এবং এই জায়গায় আপনাকে অবশ্যই লাইন ধরতে হবে, লাইন থাকতে হবে। বাট এই জায়গায় এখন লাইনটা উঠবে, পরবর্তীতে তো লাইন বাড়তে পারে। তো আমি এটা এসেই জটপট করে দিয়ে দিলাম। বাস ট্রেনগুলো থেকে আপনি যদি একটু সামনের দিকে আসেন তাহলে দেখতে পাবেন এই জায়গায় সোনালী ব্যাংকের কাউন্টার আছে, এবং এই জায়গা থেকে হচ্ছে আপনার ট্যাক্স টোকেনগুলো দিবেন। এই যে আমার ট্যাক্স টোকেনগুলো দেওয়া হয়ে গেছে। দেন এই জায়গায় হচ্ছে আন্তর্জাতিক পাসপোর্ট টার্মিনালে যে ইয়াটা আছে, এটার ভিতরে হয়তো বা ভিডিও করতে দিবে না, বাট ট্রাই করবো যে ভিডিও করা যায় কিনা। হ্যাঁ, ভিডিও। তো অনেক কষ্টের পর হচ্ছে ইমিগ্রেশন পার করে আমি হচ্ছে বর্ডারের এই পার চলে আসলাম। এই যে আমার পিছনে যেটা রয়েছে, মানে এই জায়গা থেকে 1 মিনিট হাঁটলে হচ্ছে ইমিগ্রেশনটা। তো ইমিগ্রেশন পার করতে অনেক সময় লাগছে, অলমোস্ট 3 ঘন্টা ধরতে পারে। হ্যাঁ, 3 ঘন্টার মতো সময় লাগছে। তো এই বর্ডার দিয়ে আসার আগে আপনাকে একটু চিন্তা করতে হবে যে এত কষ্ট করে আপনি আসবেন নাকি ফ্লাইটে আসবেন, বা অন্য কোনো বর্ডার দিয়ে আসবেন কিনা। অন্য কোনো বর্ডার দিয়ে যদি আপনি আসেন তাহলে দেখা যাবে যে আপনি হয়তো আরও একটু ভালোভাবে আসতে পারবেন। তো এই জায়গা থেকে এখন আমি যাবো হচ্ছে বনগাঁতে যাওয়ার জন্য যেই ধরনের মাইক্রোগুলো পাওয়া যাবে, তাছাড়া এই সিএনজিগুলো যায়। তো এই সিএনজিগুলো দিয়েও কিন্তু আপনি খুব আরাম মতো যেতে পারবেন। এইগুলোর ভাড়া হচ্ছে 50 রুপি করে। আমাদের ইমিগ্রেশনের এই জায়গা থেকে এই ধরনের মানে সিএনজি পাওয়া যায়। এই জায়গায় কী বলে, অটো রিক্সা বলে, যদি আমাদের এলাকায় এটাকে সিএনজি বলবো আমাদের দেশে। তো এই সিএনজিগুলো দিয়ে হচ্ছে আপনি বনগাঁতে যেতে পারবেন। এখন বনগাঁ জংশনে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে বনগাঁ জংশন। তো এই জায়গা থেকে হচ্ছে আমি কলকাতা ট্রেন উঠবো এবং কলকাতা যাবো। এই জায়গা থেকে তার আগে হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। আমি যদি ওই জায়গায় বলছিলাম খাওয়া দাওয়া কিন্তু করতে পারিনি, ওই জায়গায় হচ্ছে হোটেল পাইনি, বাট এই জায়গায় হয়তো বা কিছু হোটেল পাবো। দেখা যাক, খাওয়া দাওয়া করে এই জায়গা থেকে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো এখন। এই জংশনের মেন গেট থেকে যদি আপনি ডান দিকে তাকান তাহলে দেখতে পাবেন এইদিকে একটা গলি আছে। ঠিক এই জায়গায় হচ্ছে যে মানে টিকিটগুলো বিক্রি হয়। তো এই জায়গা থেকে আপনি টিকিট কিনতে পারবেন। এই টিকিটগুলো নিয়ে হচ্ছে এই জায়গা দিয়ে যাওয়া যায়। এই জায়গায় আজকে অফ করা, হয়তো অন্য কোথাও দিয়ে যাওয়া যায়, কোথায় দিয়ে যাওয়া যায় সেটা দেখাচ্ছে এখন। তো এই জায়গা থেকে হচ্ছে টিকিট কালেক্ট করতে হবে। আচ্ছা, আমি বলছিলাম হচ্ছে এই ঘরের মধ্যে হচ্ছে টিকিট বিক্রি হয়, বাট এটাতে বিক্রি হয় না। ওনারা আসার পর বলতেছিল আমাকে এই যে এই জায়গায় আসলে দেখতে পারবেন এই রাস্তাটা দিয়ে হলুদ একটা বিল্ডিং আছে, তো ওই বিল্ডিংয়ের মধ্যে বিক্রি হয়। তো ওই জায়গা থেকে গিয়ে দেখি যে টিকিট কালেক্ট করা যায় কিনা। জংশনটা হচ্ছে এই দিকে, তো দেখা যাক টিকিট কালেক্ট করা যায় না। আর হচ্ছে এই জায়গায় খাবার দাবার খেলাম, খাবারের টেস্ট একটু চেঞ্জ হয়ে গেছে। মানে এই জায়গা থেকে জাস্ট বাংলাদেশের বর্ডার পার হইতে দেখা যায় যে মানে খাবারের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাক সামনে গেলে আরও টেস্ট হবে। আর হচ্ছে এই জায়গায় খাবারের প্রাইস মোটামুটি রিজনেবল বলতে, বাংলাদেশের মতো এত বেশি না। মানে আপনি 70 রুপি দিয়ে একদম ভরপেট খেতে পারবেন। তো খাওয়া দাওয়া নিয়ে আশা করা যে খুব বেশি প্যারা হবে না। বাট দিল্লিতে যদি যায় তখন আবার খাবারের টেস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তখন একটু প্যারা হয়ে যেতে পারে। তো দেখা যাক কী করা যায়। তো এই রাস্তা দিয়ে আসার পর আপনি হচ্ছে এই জায়গা থেকে টিকিট কালেক্ট করতে পারবেন, এবং এই জায়গায় অনেক সিরিয়াল দেখতে পাবেন। আশা করা যায় যে এই জায়গা থেকে হয়তো টিকিট কালেক্ট করা যাবে। ট্রাই করে দেখি টিকিট কালেক্ট করা যায় কিনা।
তো এই হচ্ছে শিয়ালদার টিকিট, এই বনগাঁ থেকে শিয়ালদার টিকিটের প্রাইস রাখছে 20 টাকা, এবং যেই ট্রেনটা দেখতেছেন ঢুকতেছে এটাই হচ্ছে শিয়ালদার ট্রেন। তো যাই গিয়ে দেখি উঠি, এবং এটা আপনাকে এটার মধ্যে বসা যায় কিনা এই টিকিট দিয়ে আমি এটা নিয়ে কনফিউজ। তো দেখা যাক বসা যায় কিনা, জানাচ্ছি আপনাদেরকে। তো এই জায়গায় দেখা যাচ্ছে মোটামুটি ভালোই ভিড় হয়, এবং বাংলাদেশের মতো এরকম ডাকাডাকি শুরু হয়ে যায়। তো এই জায়গায় আপনাকে এইভাবেই উঠতে হবে। এটা হচ্ছে যে লোকাল ট্রেন আর কি। তো এই ট্রেন কখন ছাড়ে এটা আমি শিওর না, দেখা যাক, ট্রাই করবো ওঠার জন্য, উঠতে পারবো আশা করি। ইন্ডিয়াতে লোকাল ট্রেনগুলো একটু অদ্ভুত, বাংলাদেশ থেকে অনেকটাই ভিন্ন। প্রথম অবস্থায় যখন বনগাঁ থেকে আমি এই লোকাল ট্রেনটাতে উঠি তখন দেখতে পারলাম অনেকটাই ফাঁকা, বাট 5-10 মিনিটের ভিতরেই এই ট্রেনটা একদম ভরপুর হয়ে যায় মানুষে। এবং মানুষ থেকেও আমার কাছে যেটা বেশি ইউনিক লাগছিল সেটা হচ্ছে এটার মধ্যে থাকা ফেরিওয়ালাগুলা। মাঝে মাঝে মনে হচ্ছিল যাত্রী থেকে কি এই ফেরিওয়ালাগুলো আরও বেশি কিনা। ট্রেন শিয়ালদাতে ঢোকার 10-15টা স্টেশন আগেই আমি আমার সিট ছেড়ে দিয়ে দরজার সামনে এসে দাঁড়াই এবং বাহিরের প্রকৃতি দেখতে শুরু করি। যদিও কিনা এই ট্রেনগুলা প্রচুর পরিমাণে স্টপেজ দেয়, বাট স্টপেজ দিলেও স্টপেজের টাইমটা খুবই কম ছিল। এই যে দেখেন, দেখতে দেখতে কিন্তু আমরা শিয়ালদা চলে এসেছি, এবং এই শিয়ালদা আসতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, তার থেকে বেশি লাগে না। আর খুব আরামদায়কভাবে আসার জন্য এই ট্রেনটাই ব্যবহার করতে হবে। আমরা কিন্তু এখন শিয়ালদা স্টেশনে চলে আসছি, এবং শিয়ালদা থেকে যেতে হবে হচ্ছে আমাদেরকে হাওড়া স্টেশনে, কারণ হাওড়া স্টেশন থেকে হচ্ছে মেইনলি দিল্লির যে ট্রেনটা সেটা ছাড়বে। তো এই জায়গা থেকে আমি ডিরেক্টলি হাওড়া স্টেশনে যাব না, এখন হচ্ছে এই জায়গায় কিছু ঘোরাফেরা করবো। ঘোরাফেরা করে হচ্ছে রাতে 10টার দিকে যেহেতু আমার হাওড়ার ট্রেনটা, তো সেই জায়গায় আমি হয়তো রাতে 8টা কিংবা 9টার দিকে হাওড়া স্টেশনে যাব, তাহলে আমি ওই ট্রেনটা ধরতে পারবো। তো আজকের এই ব্লগটা এই জায়গায় আমি শেষ করব, এবং এই জায়গায় কত টাকা টোটাল হয়েছে সেটা নিয়ে আমি কিছুক্ষণ হিসাব দিচ্ছি, যে একদম বাংলাদেশ থেকে এই জায়গা পর্যন্ত আমার কত টাকা পড়লো আসতে। তো এই হচ্ছে আমার পিছনে শিয়ালদা স্টেশন। এই শিয়ালদা স্টেশন থেকে আজকের ব্লগটি শেষ করতে যাচ্ছি, এবং ঢাকা থেকে এই শিয়ালদা পর্যন্ত আসতে কত টাকা লাগে সেইটা আশা করি খুব ভালোভাবে আইডিয়া পেয়েছেন। এবং ঢাকা থেকে এই ওয়েতে, মানে আমি যেইভাবে দেখাইলাম এই ব্লগটাতে, আমি জানি না কতটুকু ভালোভাবে দেখাতে পেরেছি, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। তো আপনি যদি এইভাবে আসতে চান তাহলে কিন্তু ঢাকা থেকে খুবই অল্প সময়ে খুবই স্বাচ্ছন্দ্যভাবে আসতে পারবেন, যেটার মধ্যে কোনো ধরনের হ্যাসেল নেই। আপনি যদি বাসে আসতে চান তারপরেও এত আরামভাবে আপনি আসতে পারবেন না, এবং এত অল্প টাকায় আসতে পারবেন না। তো এইটাই ছিল হচ্ছে সব থেকে অল্প টাকায় ঢাকা থেকে এই শিয়ালদা পর্যন্ত আসার সহজ হয়ে। তো এই যে এই ব্লগটা সবার কাছেই ভালো লাগছে, এবং আমার এই প্রথম ব্লগটা থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, যে কীভাবে এই শিয়ালদা থেকে আপনি হাওড়া যাবেন, এবং হাওড়া থেকে আপনি ডিরেক্টলি দিল্লি যাবেন খুবই অল্প টাকায়। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।